মাসেল বলছি আমরা যে যা দেখতেছেন মাসেলগুলো আমরা মায়োসাইট বলে আমরা চিহ্নিত করি। যেমন নিউরনে যেমন একটা সেল আছে নিউরন, তারপরে তোমার আমাদের কিডনিতে যেমন নেফ্রন আছে, এরকম আমাদের মাসেলের ফার্স্ট সেল আছে, নাম হলো আমাদের মায়োসাইট। মায়োসাইটের মধ্যেও আমরা বলছিলাম যে সাপোর্টিং কিছু টিস্যু সেল থাকে, সেই সেলগুলি থাকে সাপোর্টিং সেল। ভিতরে থাকে আমাদের মাসেল ফাইবার বা ফেসিক্যালের মধ্যে আমরা জানি পাচ্ছি যে ফেসিক্যালের যে নার্ভ ফাইবার থাকে, সেই ফাইবারের মধ্যে আমাদের কি থাকে সার্কোমিয়ার থাকে। তার আগে আমাদের থাকে সার্কোলেমার ভিতরে আমাদের থাকে সার্কোপ্লাজম। সেই সার্কোপ্লাজমের মধ্যে আবার তোমার সেল আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ফ্লুইড আছে, এগুলো আছে। তো ওগুলো আমরা বলছিলাম যে প্রত্যেকটা মাসেল ফাইবারের মধ্যে আবার কি থাকে সার্কোমিয়ার থাকে। সার্কোমিয়ার সম্পর্কে আমরা ধারণা দিয়েছিলাম অনেকগুলো সার্কোমিয়ারের এ ব্যান্ড আছে, এইচ ব্যান্ড আছে, এগুলো আছে আমরা জানি, সেগুলো আমরা দেখা। এবং এর মধ্যে কন্ট্রাক্টাইল টিস্যু থাকে। সেই কন্ট্রাক্টাইল টিস্যুগুলোর মধ্যে আমাদের ক্রস বিস ফর্মেশন হয় অ্যাক্টিন মায়োসিনের মধ্যে। অ্যাক্টিন মায়োসিন কী জিনিস? প্রোটিন, মায়োগ্লোবিনের প্রোটিন। সেই প্রোটিন একটা ক্রস বিস ফর্মেশন হয়। কখন ক্রস বিস ফর্মেশন হয় সেগুলো আমরা বলছিলাম আমাদের সিনাপস আছে, আমাদের বেশ কিছু রিসেপ্টর আছে। আমরা বলছিলাম যে সেগুলোর ভিতরে প্রবেশ করার জন্য আমাদের দরকার হলো আমাদের তোমার নিউরোট্রান্সমিটার দরকার। সেই নিউরোট্রান্সমিটারের মধ্যে আমাদের সিনাপস থাকে, তারপর নিউরোমাস্কুলার জাংশন থাকে। সেই সিনাপসের মধ্যে নিউরোট্রান্সমিটারগুলো একটা সাথে প্রবেশ করে। এগুলি নানা মেকানিজম আমরা আগে পড়ে আসছি। এখন আমরা যেটা আজকে বোঝাতে চাচ্ছি যে এই মাসেলের মধ্যে যে মাসেল স্পিন্ডাল থাকে, তার স্পিন্ডালটা কি? মাসেল স্পিন্ডাল হচ্ছে একটি মাসেলের স্ট্রেচ রিফ্লেক্স দেওয়ার জন্যে যারা রেসপন্সিবল তাদেরকে বলা হয় মাসেল স্পিন্ডাল। মাসেল স্পিন্ডাল কী জিনিস? আমরা বলতেছি যে মাসেলের মধ্যে যে স্ট্রেচ হয়, সেই স্ট্রেচটা মেনটেন করার জন্যে যারা কাজ করে তাদেরকে বলা হয় মাসেল স্পিন্ডাল। যেমন ওভার স্ট্রেচ যদি হয় তাহলে মাসেলগুলো ছিঁড়ে যাবে, ফাইবার ছিঁড়ে যাবে। তার ওভার স্ট্রেচ প্রতিরোধ করার জন্য আমাদের দরকার মাসেল স্পিন্ডাল, যে স্পিন্ডাল প্রতিরোধ করে। এখন আমাদের আলোচ্য বিষয় সেটা হচ্ছে সেই স্পিন্ডালটা কীভাবে, কী কাকে বলে, কী আসা বিষয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন আমরা বলতেছি মাসেল স্পিন্ডাল কী জিনিস। আমরা বলতেছি যে প্রত্যেকটা মাসেলের মধ্যে এরকম অসংখ্য স্পিন্ডাল থাকবে। এগুলো ঠিক মাসেল সার্কোমেয়ারের পার্ট না, বুঝতে হবে। মাসেল ইটসেলফ আছে, মাসেলের মতোই আছে। সেই মাসেলকে মেনটেন করার জন্যে এটা আলাদা আল্লাপাক আরেকটা সিস্টেম দিয়ে রাখছে, সেটা হচ্ছে মাসেল স্পিন্ডাল। সেগুলো মাসেলের ভিতরেও থাকে, বিভিন্ন সার্কোমেয়ারের আশেপাশেও থাকে। সেগুলি কোথায় আছে সেগুলি তো একটা ব্যাপার আছেই। তো আমরা যে স্পিন্ডাল পড়তেছি, স্পিন্ডাল গঠনটা আমরা জানবো কোথায় আছে, মাসেলের মধ্যেই আছে। কোথায় আছে? মাসেলের মধ্যে আছে। ইউজুয়ালি মাসেল বেলির মধ্যে থাকে। আবার মাসেলের যে টেন্ডন আমরা বলতেছি, সে টেন্ডনের মধ্যেও থাকে। টেন্ডনের মধ্যে কি থাকে? টেন্ডনের মধ্যে মাসেল স্পিন্ডেলের একটা অংশ হলো গোলজি টেন্ডন অর্গান। গোলজি টেন্ডন অর্গানটা কি জিনিস? গোলজি টেন্ডন অর্গান হচ্ছে একটা রিসেপ্টর। টেন্ডনের মধ্যে সেটা অবস্থান, অর্থাৎ একটা রিসেপ্টর কি বলা হচ্ছে? গোলজি টেন্ডন অর্গান। যেমন আমরা যদি টেন্ডন ধরি, তাহলে এই টেন্ডনের মধ্যেই আমাদের কি থাকবে? আমাদের গোলজি টেন্ডন রিসেপ্টর থাকবে। টেন্ডনটা যে কাজ করবে, টেন্ডন যে প্রতিরোধ করবে, টেন্ডনের যে ফাংশন আছে, সে থেকে রিসেপ্টর আছে। রিসেপ্টরটাই এটাগুলোই কাজ করবে। রিসেপ্টর কি জিনিস? রিসেপ্টর হচ্ছে যে কথা বলা হলো যে তোমরা যদি কালকে তোমাদের বলা হলো যে যদি কালকে এই কোরাকো লিগামেন্ট যদি দিতে না পারো, প্রত্যেকের 20 টাকা জরিমানা কানাডা দাঁড়াইতে হবে। এই সিদ্ধান্ত যেটা হইল,
সিগন্যাল শুধু একটা রিসেপ্টর। এই কথাটা এই ফাংশনটা এই সিদ্ধান্ত তোমাদের ব্রেনে একটা রিসেপ্টর হিসেবে কাজ করছে। দাঁড়াইতে হবে তখন তোমরা কী করছো, পড়াটা কষ্ট করে পড়ছো, মানে যে প্রস্তুতি নিচ্ছ। এই ঘটনাটা হচ্ছে এই যে ভিতরে উদ্দীপনা দিল, এই যে ভিতরে তাড়না দিল, এই তাড়নাটাই হচ্ছে রিসেপ্টর। আচ্ছা, এখন আমরা বলতেছি যে রিসেপ্টর আছে কোথায়? টেন্ডনের মধ্যে। আর টেন্ডনের মধ্যে এই যে রিসেপ্টরটা আছে, মানে এই রিসেপ্টরগুলো বলা হয় গোলজি টেন্ডন অর্গান। এখন আমরা বলতেছি যে এই যে মাসেল ফাইবার স্পিন্ডাল আছে, সেই স্পিন্ডালের মধ্যে একটা হলো এক্সট্রাফিউজাল ফাইবার, একটা হচ্ছে ইন্ট্রাফিউজাল ফাইবার। ইন্ট্রাফিউজাল ফাইবারের মধ্যে অনেকগুলো নার্ভের এন্ডিং আছে। সেই নার্ভের এন্ডিং একটা হচ্ছে চেন ব্যাক, মানে তোমার একটা হলো চেইন, একটা হলো ব্যাক ফাইবার। ব্যাক ফাইবারের মধ্যে অনেকগুলো ফাইবার আছে যেটা ব্যাগের মধ্যে দেখায়, তাকে হলো ব্যাক ফাইবার। সেটা আসলে নিউরনের নার্ভাস সিস্টেমের একটি এখানে নার্ভগুলি এখানে থাকে, সেন্টার বা কম্পোজিশন অফ নার্ভ বা কালেকশন অফ নার্ভ ফাইবার, এটাকে বলা হয় চেন ফাইবার। আর এটাতে ব্যাক ফাইবার। ব্যাক ফাইবার কোনটা? ব্যাকটা হলো থলির মতো থাকে, আমরা দেখাবো না। এই জায়গায় নাই, এই জায়গায় মনে হয় নাই, এই জায়গায় দেখায় নাই। যাই হোক, এই জায়গাটাতে আছে, এটা তোমরা ধরে নাও। তাহলে কোথায় আছে? ইন্টারফিউজাল ফাইবার। কোথায় আছে? ইন্টারফিউজাল ফাইবার। এখন আসলে এই যে গামা মোটর, একটা নিউরন বলে একটা জিনিস আছে গামা মোটর। সেই গামা মোটর আমাদের আছে কোথায়? আমাদের আছে হলো গোলজি টেন্ডন অর্গানে আছে। কি আছে? কোথায় আছে? গোলজি টেন্ডন অর্গান। কি আছে? গামা মোটর আছে। আর এই জায়গাতে আমাদের একটা নার্ভ যাবে, যে নার্ভটা এই যে আমরা বললাম চেন ফাইবার, ব্যাক ফাইবার, এগুলোর মধ্যে থাকে 1A হলো। এবার আমরা এই যে ঘটনাটা ঘটে, তাহলে আমরা বোঝাতে চাচ্ছি আমরা এই ঘটনা দ্বারা যে মাসেল স্পিন্ডাল, তাহলে মাসেল স্পিন্ডালের আমাদের ভূমিকা কি? মাসেল স্পিন্ডাল ভূমিকা হচ্ছে মাসেল যাতে ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে স্ট্রেচ যাতে হয়ে ক্ষতিগ্রস্ত না হয় সেটা প্রতিরোধ করা। তাহলে বোঝাই যাচ্ছে যে মাসেল স্পিন্ডাল মূলত কাজ করতেছে যে স্ট্রেস থেকে ওভারকাম করার জন্য। শুধু স্ট্রেস বা অন্য অন্য ব্যাপারও থাকে, মূলত তো স্ট্রেস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রাখবে। এই জন্য তোমাকে মাসেল স্পিন্ডাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো বেসিক্যালি বলা হয় যে মাসেল স্পিন্ডাল স্ট্রেচ রিফ্লেক্স ভূমিকা রাখে, স্ট্রেচ রিফ্লেক্সে ভূমিকা রাখে। এবার রিফ্লেক্স কী জিনিস? এবার স্ট্রেচ রিফ্লেক্স বোঝার আগে আমাকে বুঝতে হবে রিফ্লেক্স কী জিনিস। রিফ্লেক্স হচ্ছে এখানে একটা বলা হয়েছে যে রিফ্লেক্স অ্যাকশন ইজ অ্যান ইনভলেন্টারি রেসপন্স টু এ পেরিফেরাল নার্ভাস স্টিমুলেশন। বলছে যে এই রিফ্লেক্স অ্যাকশন এটা ইনভলেন্টারি, অর্থাৎ এই যে অ্যাকশনটা করতেছে সেটা আমার ইচ্ছায় ঘটবে না, এটা অটোমেটিকভাবে আমার বডিতে ঘটবে। কোথায়? পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেম কাকে বলতেছে? আমরা বলছিলাম যে ব্রেনের নার্ভাস সিস্টেম দুই রকম, একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্টস কী কী? ব্রেন এবং স্পাইনাল কর্ড। পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কী অংশ? একটা হচ্ছে সোমাটিক, একটা হচ্ছে অটোনমিক। আচ্ছা, তো এখন এই যে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, হ্যাঁ, তাহলে এই যে রিফ্লেক্সটা বেসিক্যালি পেরিফেরাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। ঠিক আছে? রিফ্লেক্স কী জিনিস? এটা ইনফ্লামেটরি, সেটাই হচ্ছে রিফ্লেক্স। সেন্সরি ইম্পালস ইজ কনভার্টেড ইনটু দ্য মোটর ইফেক্ট, অর্থাৎ এই যে অনুভূতিটা আমাদের কাজ করে সেটা কনভার্ট হয়ে মোটরের ইফেক্টে আমাদের কাজ করে। যেমন ধরো আমি যদি এখন এটা দিয়ে যে মাহবুবের চোখে যদি গুঁতা দিতে যাই, মাহবুব অটোমেটিকভাবে সেটা প্রতিরোধ করবে। যতই দ্রুত দিই আমি কেন, আমি যদি যতই দ্রুত দিই ও যত অটোমেটিক মিলি সেকেন্ডের আগেও চোখটা ঘোরায় ফেলবে। এটাই হচ্ছে রিফ্লেক্স। বুঝা ওঠার আগে এটা ওর বডিতে একটা প্রোটেক্টিভ মেকানিজম কাজ করে। প্রোটেক্টিভ মেকানিজম, তাহলে এটা কি একটা প্রোটেক্টিভ মেকানিজম। রিফ্লেক্স আর কি জিনিস? এখন আমরা করবো রিফ্লেক্স আর। রিফ্লেক্স আর তো একটা যেটা জিনিস, আর একটা আমরা গত ক্লাসে আমরা পড়ছি শোল্ডার জয়েন্টে পড়তে গিয়ে,
যে আর্ক সিনড্রোম। আর্ক সিনড্রোম কি বলছিলাম আমরা? আর্ক সিনড্রোম বলছিলাম আমরা হাতটা যদি কিন্তু বেশি দিই, তখন আমাদের যে সাবস্ক্যাপুলার বার্সা, সাব অ্যাক্রোমিয়ান বার্সা তখন আমাদের পেন থাকে। যখন আমাদের পেনটা আস্তে আস্তে তুলতে থাকে একটা সময় বার্সাটা ভিতরে প্রবেশ করে আর হয় না। তাহলে এই যে 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি এই লেভেলে একটা পর্যায়ে গেলে পেন এতটুকু যে থাকে, আর এটাকে আমরা বলতেছি আর্ক সিনড্রোম। এটা আমাদের সাব অ্যাক্রোমিয়ান বার্সাইটিসের ক্ষেত্রে আমরা এই সিনড্রোমটা আমরা দেখছিলাম। এখানে আমরা পড়তেছি রিফ্লেক্স আর্ক। রিফ্লেক্স আর্ক কি জিনিস? The neural pathway of the reflex action is called as reflex arc. Neural pathway of reflex action is called neural pathway. অর্থাৎ এই যে আমি একটা স্টিক দিয়ে মাহবুবের চোখে একটা বুতা দিতে চাচ্ছি, মাহবুব সরাইতেছে, এটা অটোমেটিকলি ঘটে নাই। বডি মাহবুব হয়তো বুঝতেছে অটোমেটিকভাবে ঘটতেছে, কিন্তু বডি কিন্তু অটোমেটিকভাবে ঘটায়নি। কিন্তু অনেকগুলো মেকানিজম ভিতরে ছিল বা হয়েছে। সেই মেকানিজমকে আমরা বলতেছি আর্ক সিনড্রোম বা রিফ্লেক্স আর্ক। এখন এই কম্পোনেন্ট অফ দ্য রিফ্লেক্স আর্কের কি কম্পোনেন্ট, কি পার্ট দ্বারা আমাদের রিফ্লেক্স আর্কটা হয়? একটা রিসেপ্টর, এফারেন্ট নার্ভ, সেন্টার নার্ভ, ইফারেন্ট নার্ভ, ইফেক্টিভ অর্গান, তাই তো? ইফেক্টর অর্গান বা ইফেক্টর অর্গান। আমরা এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবো এখন, যে এই রিফ্লেক্স আর্কটা ঘটার আগে আমাদের অনেকগুলো ঘটনা বাদাবাড়িতে ঘটে, সেটা আমরা দেখবো এখন। এই চিত্র দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করবো। মনোযোগ দেন, আপনার অমনোযোগ দিতে হবে। মনোযোগী নেই, অমনোযোগী মেয়ে। খেয়াল করেন, খেয়াল করেন। এখানে একটা পিন দিতেছি আমরা। কোথায় দিচ্ছি আমরা? একটা পিন দিচ্ছি। পিন দিলে আমরা জানি আমাদের সমস্ত সেন্সরি অর্গানটা, সেন্সরি ইম্পালসটা আমাদের ডরসাল রুট দিয়ে দেওয়া যায়। কোথায় যায়? ডরসাল রুট দিয়ে যাবে, স্পাইনাল ডরসাল রুট দিয়ে গেল, তাই না? তাহলে এখান থেকে আমরা গেলাম, দেওয়ার পরে 1 নাম্বার যাওয়ার পর এটা ডরসাল রুট দিয়ে আমাদের কোথায় গেল? আমাদের গ্রে মিটারে গেল, তাই না? যাওয়ার পর আমাদের এটা হচ্ছে আমাদের মোটর নার্ভ, এটা হচ্ছে আমাদের মোটর নার্ভ, আর এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন নিউরন। কি বলতেছিলাম আমরা? ভুল বললাম আমি। 5 নাম্বার রিফারেন্ট। এটা এফারেন্ট, এটা ইফারেন্ট। তাহলে এফারেন্ট এবং ইফারেন্টের মাঝখানে যে নিউরনটা থাকে সেটার নাম হলো ইন্টারনিউরন। ইন্টারনিউরনের কাজ কি? ইন্টারনিউরনের কাজ হচ্ছে এই যে ঘটনাটা ঘটার সময় এই জিনিসগুলো ব্রেনে যাবে, ব্রেন বলে দিবে যে এখন যে ঘটনাটা ঘটাবা, কি ঘটাবা, ও ব্রেনের সাথে একটা কানেক্টর করে। যখন এখানে গেল তখন ও ব্রেন থেকে একটা ইম্পালস নিয়ে আইসা বলো ঠিক আছে ঘটনাটা এখানে ঘটাও, বা এইটা ঘটনাটা ঘটানোর জন্য সে মাঝখানের মধ্যবর্তী আরেকটা ভূমিকা নেয়। আর সামনে আমরা ক্লিয়ার হবো। তাহলে এখান থেকে যখনই সে এই পিনটা গেল, পিনটা যাওয়ার পরে এখানে যখন গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে এইটা কি করলো, এইটা এখান থেকে বললো ঠিক আছে তাহলে অ্যাকশনে যাও, কী করো, সরাই ফেলো। সে আমি একটা দিন বুঝাই আপনাদের। যেমন আমি এখানে আমি একটা ধরো এখানে একটা পিন আমি দিলাম। পিনটা দেওয়ার পর এই এফারেন্ট ফাইবার আমার এখান থেকে ব্রেনে গেল, এফারেন্ট গেল এখান থেকে, ব্রেনে স্পাইনাল কর্ডে গেল। সেখানে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমার এফারেন্ট মোটরটা এসে আমার হাতটা এরকম করলো, মানে এই দিলাম না, আমি সরাই দিতেছি। তাহলে আমি এটাকে ফ্লেকশন করলাম, যখন এটা ফ্লেকশন করলাম ওই সময় ইন্টারনিউরন একটা খবর পাঠাইলো, এটা তো ফ্লেক্সর মাসেল অফ দ্য ফোরাম, এটা বললো ফ্লেকশন করো, আর এক্সটেনশন মাসেলটা বললো তুমি রিল্যাক্স হও। কারণ আমরা অ্যাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট মাসেল আমাদের সবসময় বিদ্যমান। তাহলে এটা হলো অ্যাগনিস্টকে বললো তুমি ফ্লেকশন করো, ইন্টারনিউরন একটা খবর ওখানে পাঠাই দিল তুমি কি করো, তুমি রিল্যাক্স হও। আর এই যে একটা সেন্সরি গেল, পিন দিলাম, নাম্বার পয়েন্ট গেল, 2 নাম্বার পয়েন্ট, ওখান থেকে 3 নাম্বার আসলো, ইন্টারনিউরন কাজ করলো, আমি হাত ফাঁস করলাম। এই টোটালটাই হচ্ছে আমাদের রিফ্লেক্স আর্ক। আর এই ঘটনাটা ঘটানোর জন্য আমাদের এই 6টা পার্ট কাজ করছে, এই 6টা
5টা রিসেপ্টর লাগছে, সেন্টার লাগছে, 5টা মিলে আমাদের রিফ্লেক্স আর্ক কাজ করছে। তাহলে ভাইবা বোর্ডে যদি প্রশ্ন বা পরীক্ষা করলে প্রশ্ন বলা যে রিফ্লেক্স আর্ক কাকে বলে, তখন উত্তর হবে স্যার রিফ্লেক্স ঘটনার জন্য আমাদের বডিতে যে নিউরাল পাথওয়ে আমাদের কাজ করে, সেই পাথওয়েটাকে আমরা বলতেছি রিফ্লেক্স। স্যার এটা 5টা পার্ট আছে। কি কি পার্ট? রিসেপ্টর, অ্যাফারেন্ট, সেন্টার, ইফারেন্ট, ইফেক্টিভ রিসেপ্টর। এই হচ্ছে আমাদের রিফ্লেক্স আর্ক। আর রিফ্লেক্স কাকে বলে আমরা বললাম, রিফ্লেক্স তো ওইটাই যে আমাদের বডিতে একটা প্রোটেক্টিভ মেকানিজম। কখন প্রোটেক্টিভ মেকানিজম? বডিতে যখন একটা ইনভলন্টারি মুভমেন্ট হয়, রিফ্লেক্স একটা ইনভলন্টারি মুভমেন্ট হয়, সেটা আমাদের কম শরীরের উপকারের জন্যই হয়। এটা ইনভলন্টারি একটা মেকানিজম বডিতে ঘটে। ইনভলেন্টারি কি ঘটে? এটা মেকানিজম, এটা হচ্ছে রিফ্লেক্স। এবার এই ক্লাসিফিকেশন অফ রিফ্লেক্স, কত প্রকারের রিফ্লেক্স আছে? একটা হচ্ছে ইনবর্ন ভার্সাস অ্যাকোয়ার্ড বা অ্যাকোয়ার্ড। ইনবর্ন এবং অ্যাকোয়ার্ড এটা কি জিনিস? যেমন যেমন একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরই সে বাচ্চাটা মার বুকে দুধ চষে। এই যে দুধ চষতে সে তো শিখায় দেয়, দুধ চষতে হবে, ঠোঁট দুধের সাথে সাথে চুষবে, এইটা তার জন্মগতভাবে রিফ্লেক্সটা সে নিয়ে আসে। ঠিক আছে? বলছিলাম যে অটিজম যদি ছেড়ে দিতে চায়, তাহলে বাচ্চারা 2 হাত পা নিয়ে আসে কন্ট্যাক্ট করে ফেলবে। এটা একটা ইনবর্ন রিফ্লেক্স কাজ করে, যেটা আমরা পড়ছিলাম, কিসে পড়ছিলাম? অটিজম। ওরকম অনেকগুলো রিফ্লেক্স আমরা জন্মগতভাবে আমরা নিয়ে আসি। কিছু রিফ্লেক্স আছে আমাদের অ্যাকোয়ার্ড ঘটনা মানে আমাদের কাজ করে। যেমন এখানে কিছু কিছু দেখলে আমরা দেখবো যে এটা যদি দেখি আমাদের এই কুকুরটাকে আমরা আমাদের খাবার দিলে কুকুরটা মুখ দিয়ে লালা পড়তেছে এবং কুকুরটা মুখ দিয়ে লালা পড়ে খাবার জন্য পাগল। এটা কি? এটা তার জন্মগতভাবে সে নিয়ে আসছে। এরপরে আমরা কি করছি যে না, আমরা খাবার দিব না, কিছুদিন পর আমরা প্রথমে ঘন্টা বাজাবো, তারপর খাবারটা দিব। পরে খাবারটা দেওয়া হলো, তখন সে কি করলো? তখন এরপরে দেখা গেল যে তার বাচ্চাটা খাবার যদি নাও দেওয়া হয়, ঘন্টা বাজানোর সঙ্গে সঙ্গে তার মুখে লালা পড়তেছে এবং সে তার ক্ষুধার্ত অনুভব করতেছে। এটাই হচ্ছে অ্যাকোয়ার্ড রিফ্লেক্স। কি হচ্ছে সেটা? দাঁড়াচ্ছে ইনবর্ন, তাই না? এরকম ভাবে যেমন আমরা এছাড়াও দেখা যাবে যে যেমন আমরা মোটরসাইকেল চালাই, ঠিক আছে? আমরা মোটরসাইকেল চালাতে এমন রিফ্লেক্স হচ্ছে আমাদের যে আমরা কখন আমাদের ব্রেক করতে হবে, আমাদের ব্রেন কাজ করে, ঠিক আছে? আমাদের অটোমেটিক আমাদের পা ব্রেকে চলে যায়, বুঝতে হয় না, আমাদের অটোমেটিকই হয়। নতুন যারা চালায় তাদের পা তারা ওরকমভাবে তাদের রিফ্লেক্সটা ডেভেলপ করে। আবার অনেকের দেখা গেলো যে অনেকে পায়খানা করতে গেলে, বাথরুমে গেলে সিগারেট খায়, তাদের ভিতরে এরকম একটা রিফ্লেক্স কাজ করে। সিগারেট না খেলে তার বাথরুম হয় না, তার ভিতরে একটা রিফ্লেক্সের মতো, এটা অ্যাকোয়ার্ড রিফ্লেক্সের মতো। বুঝতে পারছি? এরকম আর কি। এটা একটা উদাহরণ দেওয়া বললাম, যদি এটা খুব ভালো উদাহরণ না। আমরা এখন এটাকে আমরা একটু দেখবো যে এই ক্লাসিফিকেশন তো আমরা একটা দেখলাম ওদিকে, তাই না? কোথায় দেখছি আমরা? অ্যাকোয়ার্ড আর কি দেখলাম আমরা? অ্যানাটমিক্যাল কিছু রিফ্লেক্স আছে, ফিজিওলজিক্যাল কিছু রিফ্লেক্স আছে, ক্লিনিক্যাল কিছু রিফ্লেক্স আছে, ডিসেন্ডিং আপন নাম্বার অফ দ্য সিনাপস। কতগুলি সিনাপসের উপর ভিত্তি করেও রিফ্লেক্স কাজ করতেছে। অনেকগুলো রিফ্লেক্স এখানে আছে, সেই রিফ্লেক্সগুলো ক্লাসিফিকেশন, কত প্রকার রিফ্লেক্স। এখানে অনেকগুলো রিফ্লেক্স আছে আমাদের এখানে। এই যে রিফ্লেক্সগুলো আমাদের আছে হলো, এটা হলো ডেভেলপমেন্টাল, কি হলো? ইনেট রিফ্লেক্স। তারপর কাছে অ্যাকোয়ার্ড রিফ্লেক্স যেটা পড়লাম। সিনাপসের উপর ভিত্তি করে অনেকগুলো আমাদের রিফ্লেক্স আছে। যেমন কয়টা সিনাপস? যদি একটা সিনাপসের হয় তাহলে মনোসিনাপটিক রিফ্লেক্স, যদি 2টা সিনাপসের উপর ভিত্তি করে রিফ্লেক্সটা তাহলে বাই, যদি মাল্টি সিনাপসের কাজ করে তাহলে মাল্টি সিনাপসের কাজ করতে। এগুলো ডিপেন্ড করতেছে অ্যাকর্ডিং রিফ্লেক্সটা কীরকম।
একটা ট্যাপিং আমরা করলাম ইসের উপরে, কালকে যেটা আমরা বলতেছিলাম যে এই প্যাটেলা আর এটা হচ্ছে কোয়াড্রিসেপ মাসেল। এখন এই কোয়াড্রিসেপ মাসেল এই প্যাটেলার মধ্যে যখন লাগলো আর এই হ্যামার দিয়ে যখন আমরা এটাকে কী করলাম, ট্যাপিং করলাম, তখন আমাদের কি হইলো, আমাদের প্যাটেলাটার উপরে যে আমাদের কোয়াড্রিস মাসেলের যেই টেন্ডন, সেই টেন্ডনটা আমরা কী করলাম, ট্যাপিং করলাম, ট্যাপিং করে স্ট্রেচ হইল। স্ট্রেস হওয়ার পর আমাদের এই কোয়াড্রিসেপ মাসেলের মধ্যে যে আমাদের মাসেল স্পিন্ডাল হইল, সেই স্পিন্ডালটা অ্যাক্টিভেটেড হইল। মাসেল অ্যাক্টিভেটেড হয়ে এই মাসেল স্পিন্ডালের মধ্যে আমাদের আছে 1A নিউরন। সেই 1A নিউরনটা আমাদের এফারেন্ট ফাইবার দিয়ে আমাদের কোথায় গেল, আমাদের গ্রেমিটারে গেল। গ্রেমিটার যাওয়ার পর এই সময় এই গ্রেমিটার থেকে আবার একটা কি হলো, আমাদের এই মোটর এখান থেকে আমাদের আলফা 1 এই ইম্পালসটা আমাদের আসলো কোথায়, আমাদের এই কোয়াড্রিসেপ মাসেলে। যে স্ট্রেস হয়েছে, তুমি কি করো, এটা মাসেল কন্ট্যাক্ট করো যাতে স্ট্রেসটা বেশি হয়ে মাসেলটা দুর্ঘটনা না ঘটে। কথার কথা, যখন এটা খুব বেশি পরিমাণের স্ট্রেচ হবে তখন এই মাসেলটা ছিঁড়ে যেতে পারে। এই জন্য রিফ্লেক্স হিসাবে সঙ্গে সঙ্গে মাসেলটা কন্ট্যাক্ট করে ছিঁড়ে না যায় প্রতিরোধ করবে। কথার কথা, এখানে যেন আমি ট্যাপিংটা করলাম, সঙ্গে সঙ্গে মাসেলটা কন্ট্যাক্ট করে প্রতিরোধ করবে। প্রতিরোধ করার কী হলো, মাসেলের কন্ট্যাক্ট থেকে প্রতিরোধ করলো, যাতে করে কন্ট্যাক্ট করলো, কন্ট্যাক্ট করার কারণে মাসেলের ড্যামেজ থেকে রক্ষা করলো। তাহলে এই যে ঘটনাটা ঘটলো, এটা হচ্ছে মনোসিনাপটিক। এখানে এই সময় আরেকটা ঘটনা ঘটলো যে ইন্টার নিউরন ব্রেনে গিয়ে বললো যে ও তো কন্ট্যাক্ট করবে, এখন এই সময় কাজ করো। একটা ইম্পালস আসলো আমাদের হ্যামাস্টিক মাসেল। হ্যামাস্টিক মাসেলে বলো তুমি রিল্যাক্স হও। হ্যামাস্টিক মাসেলে তুমি কি বলো, রিল্যাক্স হওয়ার কারণে, রিল্যাক্স হইলে বোঝাই পাটা এদিকে এই মাসেল রিল্যাক্স হলো আর কোয়াড্রিসেপ কন্ট্যাক্ট করে পাটা সামনের দিকে নিল। আর এই ঘটনাটা আমাদের বুঝে সারার আগেই ঘটলো। আর এটাই হচ্ছে মনোসিনাপটিক রিফ্লেক্সের একটি উদাহরণ। ঠিক আছে, বা এটাকে আমরা স্ট্রেচ রিফ্লেক্সও আমরা বলতে পারি। এটা পেইন, তাই না? ওটা পেইন রিফ্লেক্স একটা আছে, পেইনের সেন্সেশন। স্ট্রেস রিফ্লেক্স না, এটা স্ট্রেস রিফ্লেক্স। পায়ের তলায় আমাদের একটা সুই বিনলো বা ইটের কণা ডাকলো, যখনই এইটার কণা এখানে লাগলো তখনই আমাদের এই ইম্পালসটা আমাদের ব্রেনে আমাদের কোথায় গেল, এফারেন্ট নার্ভ দিয়ে আমাদের স্পাইনাল কর্ডে গেল। যা বললো যে এই ব্যথাটা তোমার এখানে পায়ে আসতেছে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আসার পরই এখানে যে ইন্টার নিউরন আছে, সেই ইন্টার নিউরন অনেকগুলো ঘটনা ঘটাবে। একটা ঘটনা ঘটাবে যে এখানে হ্যামাস্টিংকে বলবে তুমি কি করো, তুমি কন্ট্যাক্ট করো। কোয়াড্রিসেপকে বলবে তুমি রিল্যাক্স হও ওই পায়ে। ওদিকে এই ফুটকে বলবে তুমি কি করো, ডরসি ফ্লেক্স করো। এতগুলি ঘটনা ঘটাবে সেম সাইডে। অপোজিট সাইডে বলবে তুমি কি করো, তুমি এটাকে বলো, কোয়াড্রিসেপকে বলে তুমি কন্ট্যাক্ট করো। আর হ্যামাস্টিংকে বলবো তুমি রিল্যাক্স হও যাতে আমি এক পায়ে ঘর দিয়ে পাটা এরকম করতে পারি। এই ঘটনাগুলো এতগুলো, অনেকগুলো, এখানে সিনাপস হয়েছে, এখানে সিনাপস হয়েছে, এখানে সিনাপস হয়েছে। তাহলে এখানে অনেকগুলো সিনাপস হয়েছে এখানে। এই জন্য একে বলা হয় পলিসিনাপটিক রিফ্লেক্স অর মাল্টি সিনাপটিক রিফ্লেক্স। এই আবার কী করি আমরা, যখন এখানে পায়ে কাটা দিই তখন আমরা এই পায়ে ভর দিয়ে আমরা ই করি না, এটাকে বলা হয় পলিসিনাপটিক। সুপারফিশিয়াল রিফ্লেক্স আছে, যেমন আমাদের পায়ের তলায় যদি আমরা বেবিনেসকি সাইন দেখতে চাই, পায়ের তলায় যদি আমরা ই করি, পেটের মধ্যে যদি আমরা একটা স্কিনে যদি টাচ করি তাহলে পেটটা কন্ট্যাক্ট করবে, এটাকে বলে সুপারফিশিয়াল রিফ্লেক্স। আসছে এটার মধ্যে বলে আমাদের অন্ডকোষে যদি আমরা সুড়সুড়ি দিই তা আমাদের অন্ডকোষটা কন্ট্যাক্ট করে, এটা বলা হয়
সুপারফিশিয়াল রিফ্লেক্স। ডিপ রিফ্লেক্স যেটা আমরা বললাম বাইসেপ, যেটা আমরা একটু আগে দেখলাম, ওইটা কিন্তু ডিপ রিফ্লেক্সের একটা উদাহরণ অ্যানাটমিক্যাল টাইপ হিসাবে। নি রিফ্লেক্স, অ্যাঙ্কেল রিফ্লেক্স, নিতেও দেওয়া যায়। অ্যাঙ্কেলও যদি আমাদের টেন্ড্রোঅ্যাচিলাসে যদি আমরা এখানে ই করি, তাও আমাদের এই রিফ্লেক্স সেম রিফ্লেক্স কাজ করবে, যেটা আমরা এখন দেখালাম, মানে অর্থাৎ স্ট্রেচ রিফ্লেক্স কাজ করবে। কর্নিয়াল কি চোখেরটাই না? হ্যাঁ, এবার আসি আমাদের আরেকটা রিফ্লেক্স আমরা দেখবো, সেটা হচ্ছে ইনভার্স রিফ্লেক্স। কি বলতেছি আমরা? ইনভার্স রিফ্লেক্স হচ্ছে আমরা যেটা প্রথমে দেখতেছিলাম, দেখা গেল যে এই টেন্ডনের মধ্যে আমাদের গোলজি টেন্ডন অর্গান আছে, তাই না? যখন মাসেলটা এদিকে তো একটা এখানে যখন স্ট্রেচ করলাম, স্ট্রেচ করার পর আমাদের কি হলো, আলফা 1 দিয়ে আমরা কন্ট্যাক্ট করে আমরা কি করলাম, রিল্যাক্স করলাম। এখন যদি এই এত কন্ট্যাক্টটা অনেক যদি বেশি যদি হয়ে যায়, তাহলে তাও সমস্যা। যখন মাসেল ওভার কন্ট্যাক্ট করে, তখন অটোমেটিকভাবে আমাদের এই গোলজি টেন্ডন অর্গানের মধ্যে আমাদের গামা রিসেপ্টর আছে। সেই গামা রিসেপ্টর আমাদের স্পাইনাল কর্ডে গিয়ে বলে, গামা রিসেপ্টরটা আমাদের দিকে যাবে, সেটা হচ্ছে আমাদের গামা রিসেপ্টর দিয়ে আমাদের যাবে, যে আমাদের ব্রেনকে বলবে যে এবার কি করো, মাসেল কন্ট্রাকশন আলফা রিসেপ্টর বাধা দিবে। তাকে ইনভার্স রিফ্লেক্স যে কথা বলতেছিলাম, যখন এই টেন্ডন থেকে যখন আমাদের কি আসবে 1B, 1A হইলো মাসেল স্পিন্ডাল থেকে যাবে, 1A মানে হলো, আর টেন্ডন থেকে যেটা গোলজি টেন্ডন অর্গানের মধ্যে যে রিসেপ্টরটা, সেটা না হলো 1B। সেই 1B এফারেন নার্ভ দিয়ে যাবে, যায় এই আলফাকে বাধা দিবে, দিয়ে বলবে যে তুমি অনেক বেশি কন্ট্যাক্ট করার দরকার নাই, তাহলে মাসেল আবার সুস্থ হয়ে যাবে। তাহলে একটা রিফ্লেক্স হচ্ছে, যখন স্ট্রেস রিফ্লেক্স হচ্ছে, যখন আলফা ওয়াটা কাজ করতে 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 যখন ওভার স্ট্রেচ হয়ে যায়, কন্ট্যাক্ট করে, তখন আমার মাসেল ছেড়ে দিতে পারে। সেই অবস্থায় এই গোলজি টেন্ডন থেকে আমাদের আরেকটা রিফ্লেক্স গিয়ে আমাদের বলবে যে গামা মোটর, গামা মোটর যেখান থেকে গামা মোটর, এখানে গামা মোটর, তার মানে 1B যায় এবার কি বলবে যে আর বেশি কন্ট্যাক্ট করার দরকার নাই, এবার একটু রিল্যাক্স হও, কারণ বেশি রিল্যাক্স কন্ট্যাক্ট করলে মাছের ক্ষতি হয়। এই ঘটনাটাকে বলা হয় ইনভার্স রিফ্লেক্স। তাহলে অনেকগুলো রিফ্লেক্স সম্পর্কে আমরা জানলাম। একটা মনোরিসেপ্টিক, একটা হলো স্ট্রেচ রিফ্লেক্স বা মনোসিন্যাপটিক রিফ্লেক্স, তারপরে মাল্টি বা পলি সিন্যাপটিক রিফ্লেক্স, আর এখন দেখলাম আমরা ইনভার্স রিফ্লেক্স।